এদিকে চলে আসতে এই যেহেতু স্যার পলাশী যুদ্ধের পরের বছর মন্দির স্থাপন করছে, এই রাজস্থান মন্দিরের নিচের অংশটা কিন্তু পলাশী যুদ্ধ বলে ভিলেজ আছে। ওই ভিলেজে প্রায় 100-150 বাড়ি আছে, যেটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অনেকে আছে। তারা এই সমস্ত ঘোড়া বলুন, এই মাটি দেখো, এটা হচ্ছে কামান, 12.5 ফুট কামান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, বিষ্ণুপুরের আজকে দেখাবো তোমাদেরকে পার্ট 2। কারণ বিষ্ণুপুরটা এতটাই বড় জায়গা, যেটা যদি একটা পার্টে করি অনেকটাই জায়গা, যেটা সবার দেখতে বিরক্তি লাগবে, যার জন্য পার্ট 2। এবং এরপরে আরও কিছু পার্ট করে আমি তোমাদের পাঠাচ্ছি। এবং কিভাবে যাবে, কিভাবে থাকবে, খাওয়া দাওয়া সবই কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ডেসক্রিপশানটা ফলো করবে। আমি কিন্তু তোমাদের টোটাল ব্যাপারটা, ওখানে কি কি আছে, পুরো ভেতরকার ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েদার খারাপের মধ্যেও পার্ট 2তে কিছু জায়গায় আমরা দেখাতে পারিনি, বাট পুরোটা চেষ্টা করেছি দেখানোর বিষ্ণুপুরে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো, দেখে পারলে একবার ঘুরে আসো, তাহলেই সার্থকতা। আর প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো দেখতে থাকো। একটা বিখ্যাত টেরাকোটা হেরিটেজ টেম্পলকে এলাম, জোর বাংলা টেম্পল। এই টেম্পলগুলো কিন্তু প্রায় সময় আমরা টিভিতে দেখানো হয়, চলো যায়, তারা বাংলা, আকাশ বাংলা টিভিতে দেখানো হয়। আমাদের যেমন পশ্চিমবাংলায় যেমন চালা বাড়ি হয় না, দোচালা মাটির কুটির হয়, সেরকম দেখুন দুটো বাংলার কুটিরকে একত্রিত করে মাঝে একটা চূড়া করা আছে। উপরে যে চূড়াটা করে সেটা একটা 4 চালা ঘরের মতন, তাই এই মন্দিরটার নাম হচ্ছে জোর বাংলা মন্দির। যেহেতু জোড়ায় রয়েছে বলে জোর বাংলা। 1655 সালে মডার্ন রঘুনাথ সিংহ এই মন্দির স্থাপন করে। এই যে শ্যামরাই মন্দির আর এই জোর বাংলা মন্দির, এই দুটো মন্দির যে রঘুনাথের তৈরি। এটার মধ্যে যে সমস্ত টেরাকোটার কাজগুলো আছে, শ্যামরাই মন্দির যেমন কাজগুলো একটু সূক্ষ্ম দেখলাম, এখানে কাজগুলো অনেক পরিষ্কার এবং বড় বড় আছে। আর তলের বেশটাতে আমরা মাগনা পাথর দিয়ে বাঁধে। এছাড়া এই মন্দিরটা আরেকটা নামে পরিচিত, এটা কৃষ্ণ রায়ের মন্দির অনেকে বলে। বর্তমানে কৃষ্ণের মূর্তি কিছু নাই, টেরাকোটার যে অপূর্ব কাজ আছে সেই কাজগুলো আমরা এক এক করে দেবো। আর কলকাতা ইকো পার্কে দেবো এরকম একটা মডেল দেখতে পাবেন। কলকাতা এবং বড় বড় মাঝের লাইনটা লক্ষ্য করুন, বেশ কিছু সাজগোজের ব্যাপার দেখানো আছে। কোথাও মাথা চুড়ছে, কোথাও ভুরু সেভ করছে, কোথাও ম্যাসাজ করছে, আয়না দিচ্ছে, আশেপাশে আগেকার দিনের বিউটি পার্লার মতন কিছু দৃশ্যকে দেখানো আছে। আর এই যে দুটো বড় বড় লাইন আছে না, বাঁদিকের যে লাইনটা আছে না, সমস্ত রামের সৈন্যবাহিনীর দল, রাম, লক্ষণ, হনুমান, টুনুমান, এই সব। এই যে হ্যাঁ, হনুমান। রাইটে যে লাইনটা আছে না, সমস্ত রাক্ষস, বড় বড় দাঁত বার করে রাক্ষস দাঁড়িয়েছে। রামের সৈন্যবাহিনী, রাবণের সৈন্যবাহিনী, রাম রাবণের যুদ্ধটাকে দুটো তরফে দেখানো আছে। এখানটা দেখুন, রামচন্দ্র যে সীতাকে উদ্ধার করবার লেগে যে বানর সেনা লেগে গেলে যে সেতু বন্ধন করতে হয়েছিল, প্রত্যেকটা বানর দেখুন পাথর বইবে নিয়ে এসে সেতু বন্ধন করবার লেগে। এই হচ্ছে রাম সেতু বন্ধন করছে। এখানে উপরে দেখুন বালির সঙ্গে রাবণের সংঘর্ষ হয়। কি করেছিল, বালির লেজে করে বেঁধে ওখানে যেমন সমুদ্রে ডুবা ছিল, 10 মাথা রাবণকে উল্টে দিচ্ছে। বাঁদিকে দেখুন দুটো মুখ নষ্ট হয়ে গেছে, বালি এবং সুগ্রীবের মধ্যে সংঘর্ষ চলছে। পেছন থেকে রামচন্দ্র তীর বালিকে হত্যা করেছে। বালিকে হত্যা করার পর তার স্ত্রী তারার করে বালিকে শোনাচ্ছে। উপর দিকে উঠে যায়, লেফটে আছে রাম, এইদিকে স্তম্ভটা উপর দিকে রাইট আছে রাবণ। রাম রাবণের মধ্যে সংঘর্ষ হচ্ছে, ঠিক সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। রাবণের মাথার উপর লক্ষ্য করুন, কুম্ভকর্ণ কিছু বানর সেনাকে গিলে ফেলছে। কুম্ভকর্ণ হাতের মধ্যে দেখতে পাচ্ছি রাবণটির মাথার উপর। তিনটে যে দরজা আকৃতি করেছে রাজস্থানী কাজে। এইখানটা দেখুন বিষ্ণুর যে 10টা অবতার, সেই অবতারগুলো দুটো লাইনে ভাগ করে দেখা হচ্ছে। বরাহ অবতার, নৃসিংহ অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, বামন অবতার, রাম অবতার, বিষ্ণু অবতার, বৌদ্ধ অবতার, কল্কি অবতার, পরশুরাম অবতার, বিষ্ণুর বিভিন্ন অবতারগুলো দেখানো হয়েছে। আর এই যে সরু যে লাইনটা আছে না, কৃষ্ণ বলরাম গোচান হয়েছেন। আর মন্দিরের যে মাঝের লাইনটা আছে, বড় যে মাঝের লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোগল সামন্তবতা। কোথাও সালাম করছে, কোথাও হুকা খাচ্ছে, কোথাও গোলাপ দিচ্ছে, কোথাও মানে যে মন্দিরের মাঝে লাইন মোগলদের নিদর্শন দেওয়া আছে। কেন দেওয়া আছে না, এই সমস্ত মন্দিরগুলো যখন হয় না, তখন আমরা মোগল পিরিয়ড চলে, তখন বাংলার সুবেদার যে সুজাউদ্দিন আর এই মল্লরা ছিল না, মোগলদের করুর রাজা, যেখানে মোগলদেরকে সন্তুষ্ট করার লেগে আপনি বেশ কিছু আপনি মোগল নিদর্শন দেখতে পাই। তাহলে মন্দিরগুলো রাখতে না, নিচের লাইনটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যায়, তখন আদিবাসী এবং পশু তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কিছু জিনিস এখানে তুলে রাখা হয়েছে। আরেকটা জিনিস প্রথমে আপনি লক্ষ্য করবেন, বিষ্ণুপুরে প্রত্যেকটা মধ্যে বেশ কিন্তু ল্যাকেট পাথর দিয়ে বানানো, লৌহ পাথর বলা হয়, মানে এই পাথরটা প্রচুর পরিমাণ আছে। আর বিষ্ণু এটা ঝামা নয়, এটা লোহার পাথর। হ্যাঁ, আমি এতক্ষণ পরে পরিষ্কার দেখতে পেলাম। আর আরেকটা জিনিস লক্ষ্য করেন, বিষ্ণুপুরে কিন্তু প্রত্যেকটা আমাদের মুখ হচ্ছে দক্ষিণ দিক, ওই দিকে। আর এই যে সিঙ্গেল যে ডোরটা আছে না, এটা পূর্ব দিক। সূর্যদেবকে আহ্বান করে প্রত্যেকদিন রান্নার কাজটা ব্যবস্থা করা হতো, ওই যার জন্য এইটা সূর্যদেবের জন্য সূর্যদেবকে আহ্বান করে রান্নার কাজটা শুরু করতো। আর বিষ্ণুপুরে দক্ষিণ দিকটা অত্যন্ত শুভ দিক। বিষ্ণুপুরে প্রত্যেকটা আমাদের মুখ হচ্ছে দক্ষিণমুখী।
এক একটা মন্দিরে এত কাজ আছে যে ঠিক মতো কুটি কুটি দেখে না, একটা মন্দির দেখতে আমরা সারাদিন চলে আসবে। আর এই যে মহিলাদের মধ্যে যে সাপের মতন আকৃতি দেখতে পাচ্ছেন, মিডিলের কৃষ্ণ কালিয়ার মাথার উপর নাচ করছে, এটা কৃষ্ণ কালিয়া রঙ। তারপর আমরা গোচারণ, তার উপরে জলকেলি, সমস্ত থেকে জল নিয়ে খেলা করি। তারপরে আবার গোচারণ, তার উপরে আছে লাঙল দিয়ে আছে আমরা বলরাম। এখানে তখন সুন্দরভাবে একটা শিকারের দৃশ্যকে দেখানো আছে। একটা বাঘ একজন আদিবাসীকে শিকার করছে, নিচের লাইনটা লক্ষ্য করুন, একটা বাঘ একজন আদিবাসীকে শিকার করছে। আবার একজন আদিবাসী যখন গাছের উপর থেকে উঠে বিভিন্ন পোর্শনে বাঘটাকে শিকার করছে। বাঘটাকে শিকার করার পর মুন্ডুটাকে ছেদন করে দুজন আদিবাসী ক্যারি করে নিয়ে আসছে। ওই যে মুন্ডু ছেদন করে, হ্যাঁ, উপরটা তখন ভীষ্ম স্বরের সরি, উপরটা তখন কৃষ্ণ কদম গাছে বলে বসা আছে, বস্ত্র হরণ করছে। আর তার উপরটা আমরা গোচারণ, তারপর আমরা নৌকো বিহার, তারপর আবার গোচারণ, তারপর কৃষ্ণ বাঁশরি বাজাচ্ছে। এইখানটা দেখুন 1, 2, 3 নম্বর ঘাটে কৃষ্ণকে হত্যা করবার এই কংস বকাসুর পারে কৃষ্ণ বকাসুর বধ করছে। ঠিক তারপর কালিয়ার ঠিক বকাসুরের লেফটে দধিমন্দন মাখন বানাচ্ছে, তারপর পাগলা সানের সঙ্গে লড়াচ্ছে দাবানল। এখানে পুতুনাকে বধ করছে, আর কৃষ্ণের বাল্য অবস্থাটাকে তুলে দেওয়া আছে। এখানে সুন্দরভাবে দেখানো পাচ্ছেন ভীম এবং দুর্যোধনের মধ্যে গদা নিয়ে সংঘর্ষ, বড় ফেনাটা। তারপর ছোটটা বাদেন, তার বড়টা দেন ভীষ্ম গলার মধ্যে এইভাবে ধনুক থেকে এটা আছে। অর্জুন 3 নিক্ষেপ করছে, মাঝে রেখে শিখন্ডি সামনে অর্জুন যুদ্ধ করে মেয়া শিখন্ডিকে মাঝে খাচ্ছে। এই যে মাথাটা বাঁধছে, বেনুনি করছে, খেজুর ছড়ি বেনুনি, এখানে মাখন বানাচ্ছে, কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এখানে মহাভারত, রামায়ণ এবং সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। মাঝের লাইনটা কারণ মোগলদের কিছু উপরটা ভীষ্ম স্বর সজ্জা, ভীষ্ম স্বরের বিঠে আমরা শুয়ে আছে। অর্জুন ভূমিতে 3 নিক্ষেপ করে মা গঙ্গাকে ভীষ্মের মুখে বেঁধে, তারপরটা কর্ণ এবং অর্জুনের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর নিচেটা এখানে একটা শিকারি দৃশ্য দেখানো যাচ্ছে, একটা বড় সর ছুটে যাচ্ছে। কিছু আদিবাসী সম্প্রদায় তীর ধনুক বড় সর শিকার করতে পারছে, হুল দিবস পান করছে। আজও বছরে একটা দিন না হুল উৎসব পান হয়। আচ্ছা, 3টা ওলন্দাজ একসাথে পেয়েছে, ওলন্দাজ বাণী। এই সমস্ত মন্দিরে যখন হয় না, তখন সাজানে পেয়ে চলে, তখন পর্তুগিজ ওলন্দাজের ব্যাপারগুলো ছিল, সেগুলো মন্দিরের কিছুটা তুলে ধরা হয়েছে। বাহ, এখানটা তো খুব সুন্দর ঠাকুর দর্শন পাবো। রাধেশ্যাম মন্দির, রাধা কিনা সব থেকে বড়, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির, তাই তো? এরপরে যেটা এরপরে যাবে, এটা কি মন্দির? কোনটা? এই এখন রাধেশ্যাম টেম্পল। রাজপাড়া বলে ভিলেজ আছে, ওই ভিলেজে প্রায় 100-150 বাড়ি আছে, যেটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অনেকে আছে। তারা এই সমস্ত ঘোড়া বলুন, এই মাটির যে কাজটা না 5 মোড়াতে আমরা বানানো হয়, আর ওরা ওখান থেকে এনে এখানে সব বিক্রি টিক্রি করে। আচ্ছা 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 আচ্ছা, ওখান থেকে। ডোগরাটা হচ্ছে বিঘ্না বলে একটা গ্রাম আছে বাঁকুড়াতে, সেই বিঘ্নাতে ডোগরার কাজটা বানানো। আচ্ছা আচ্ছা। আর এই টেরাকোটার কাজ হচ্ছে 5 মোড়া। এলাম হ্যাঁ রাধেশ্যাম টেম্পল। এই টেম্পলটার মধ্যে একটা রাধা কিনা সব থেকে বড় মূর্তি আছে, আমরা দর্শন করবো। রাধা যে অস্ত্রধাতু তৈরি, আর কৃষ্ণ যে কোষ্ঠী পাথর, যেটা সোনা যেটা করা কোষ্ঠী পাথর দিয়ে বানানো হয়েছে, এই মন্দিরের মধ্যে আছে। আর ভিতরে আছে আমরা আরেক দিকে গেটের দিকে আছে গৌর নিতাই, মাঝে হচ্ছে জগন্নাথের। আমরা প্রথমেই যে গেটটার দিকে পেরিয়ে যে ঢুকবো, এই গেটটাকে এটা নহবতখানার গেট। এই গেটটাকে বলতে নহবতখানার গেট বলা হয়। আগেকার দিন রাজকার রাজামশাই বিগ্রহকে দর্শন করতে আসতেন, এই গেটের দোকানে আমরা সানাই বাজানো হতো, মায়ের থেকে ফুল ছোড়া হতো। ও মানে এই নহবতখানাতে সানাই বাজিয়ে ফুল ছোড়া হতো, দুপাশ থেকে সানাই বাজানো হতো, মাঝের ফাঁকা অংশ থেকে ফুল ছোড়া হতো। ও মানে এটা হচ্ছে নহবতখানা। হ্যাঁ নহবতখানা, এই যে লেখা আছে আমার সাইডে, ও সাইডে এখানে লেখাও রয়েছে। মানে এটা একটা মন্দির নগরী হিসাবেই পরিচিত বিষ্ণুপুর। বিষ্ণুপুর মানে টেরাকোটার কাজ। অবশ্যই এটা কিন্তু টেরাকোটার মন্দির নয়, এটা পুরো ল্যাটেরাইট, এটা পুরোপুরি ওই পাথরের মন্দির। পাথরকে কেটে কেটে মন্দির। আর ঠাকুরকে স্নান করার পর যে স্নান জলটা না এখানে এসে স্টোর হয়। এখনকার যেমন পাইপ হয়, পাথরগুলোকে সেইভাবেই সেটিং করা ছিল, যে পাথরের মাঝখান দিয়ে সেভাবেই আসবে জলটা, সেইভাবে সেটিং করা আছে। তবে এই মন্দিরের মধ্যে আমরা জুতো খুলে উঠতে হবে, যেহেতু এর মধ্যে ঠাকুর আছে। এটা অবশ্যই। আর এখানে এই বাঁদিকের যে অংশটা না, এটা হচ্ছে রন্ধনশালা। ঠাকুরের প্রত্যেকটা মন্দিরে এখানে রান্নার কাজের ব্যবস্থা ছিল, ভোগ পাওয়া যেত। এখানটা হচ্ছে রন্ধনশালা। আর মাঝে যেটা আছে আমরা তুলসী মন্দির, এই তুলসী মন্দিরটা আমরা উড়িষ্যার স্থাপত্য নেয়। আর ওই সামনে যে ভগ্ন অবস্থা দেখতে পাচ্ছি, ওটা নাট পঞ্চ, হরিনাম সংকীর্তন করা হতো, ওটা ভেঙে গেছে, নাট পঞ্চ ছিল। আর এইরকম তুলসী মন্দির ভারতবর্ষে আমি আর কোথাও দেখতে পাবে রে, উড়িষ্যার স্থাপত্য। আর এর সামনের গেটে আছে আপনার গৌর নিতাই, মাঝে জগন্নাথের। পুরীর যে জগন্নাথ যে নিম কাঠের তৈরি না, ও ঠিক নিম কাঠেরই তৈরি। ও এটা ছিল বাদিক থেকে প্রদক্ষিণ করে স্যার ঢুকবো। ও বাদিক থেকে ঢুকবো, আমি চেষ্টা বাদিক থেকে ঢুকবো। প্রত্যেকটা মন্দিরে বাদিক থেকে ঢুকলে ভালো। কারণ আপনাদের এখানে পুরো নিয়ম অনুযায়ী সব সিস্টেম করা, যে সব দক্ষিণমুখী হচ্ছে মন্দিরগুলো। যতগুলো মন্দির আছে সমস্ত দক্ষিণমুখী। আর এখানে আমরা পালি ভাষাতে লেখা আছে রাধা গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ রাধা রাধে। এই দেখুন কি অপূর্ব বিগ্রহ দেখুন। বাহ, কি সুন্দর। 350 বছর আগের প্রাচীন, 350 বছর পুরানো মন্দির দেখতে পাচ্ছ এই পাশটা। ম্যাডাম
সামনে দর্শন করুন, এই হচ্ছে রাধেশ্যাম। এই মূর্তিটার বয়স হচ্ছে আমরা 350 বছর আপে। হ্যাঁ, আর রাধা যে হচ্ছে এখানকার লোকেরা বলে বুড়ো রাধেশ্যাম। বিষ্ণুপুরে যে 108 জোড়া রাধা কৃষ্ণ মূর্তি আছে, তার মধ্যে সব থেকে বড় মূর্তি হচ্ছে রাধেশ্যাম। রাধা হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি করেছে, আর কৃষ্ণ হচ্ছে কৌষ্টিক পাথর, যেটা আমরা সোনা যাতে করে কৌষ্টিক পাথর দিয়ে তৈরি। আর এই সমস্ত মন্দিরটা কিন্তু আমরা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। পাথরের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, পঙ্খের কাজ করা ছিল, যেটা ঝিনুককে পুরোপুরি যে ডাস্টটা পাওয়া যায়, পঙ্খের কাজ করা ছিল। 1758 পলাশী যুদ্ধ হচ্ছে 1757 সালে চৈতন্য সিংহ ঠাকুর এই মন্দির স্থাপন করেন। এটাই মল্ল রাজ্যের শেষ মন্দির। এর পরবর্তীকালে ওনারা আর কোনো মন্দির স্থাপন করেনি। আগেই করেছে এই মন্দিরের সামনে হচ্ছে নাটপঞ্চ, ওখানে তুলসী মঞ্চ, ওখানে রন্ধনশালা। আর এই মন্দিরের সাইডে উপাসনা করার জায়গা। এটা এখন বন্ধ করে দিয়েছে, যেহেতু লেখাটা আছে, এগুলো হচ্ছে উপাসনা করার জায়গা ছিল। এদিকে চলে আসতে পারেন ম্যাডাম। এই যেহেতু স্যার পলাশী যুদ্ধের পরের বছরে মন্দিরটা স্থাপন করছে, এই রাধেশ্যাম মন্দিরের নিচের অংশটা কিন্তু পলাশী যুদ্ধকে নিদর্শন কিছু দেখানো হয়েছে। কোথাও যুদ্ধ হচ্ছে বিভিন্ন ভাবে, আর এখানে বিষ্ণু বিভিন্ন অবতার গুলো দেখানো হয়েছে। দেখো কত সুন্দর একটা গাছ। হ্যাঁ, মায়ের মুখখানা দেখুন, কি অপূর্ব সুন্দর মুখখানা দেখুন। এই মাকে না প্রায় সময় মিডিয়াতে দেখায়। সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রাচীনতম দেবী হচ্ছে মা মৃন্ময়ী। উপরে যে পাখাটা ঘুরছে, সালটা লক্ষণ, সালটা দেওয়া আছে 303 মল্লাব্দ, বাংলার 404 সাল, 997 খ্রিস্টাব্দ মহারাজা জগৎপন্ন মা মৃন্ময়ী স্থাপন করেন। এমনি টোটাল যে 62 রাজা ছিল, তার মধ্যে মহারাজা জগৎপন্ন যে 19তম রাজা ছিলেন। এই মা যে হচ্ছে আমরা গঙ্গা মাটি এবং কুশ দিয়ে বানাচ্ছে, যেটা পূজা যা করা কুশ, মাকে কখনো বিসর্জন করা হয়, অঙ্গরাগ করা হয়, পেন্টিং করা হয়। অঙ্গরাগটা আবার তখনই করা হয় মায়ের যখন নিজের ইচ্ছা জাগে। এর পেছনে থেকে এখনো মল্ল বংশ বসবাস করছে। ওই বংশের কারো একজনকে মা নিজে যদি সামনে আদেশ করে, তখনই কেবলমাত্র মায়ের গায়ে রং স্পর্শ করতে পারে, নজর তাও পারবে না। এই মৃন্ময়ীর কাছে প্রত্যেক বছর সন্ধি পুজোতে অষ্টমীর দিনে এরকম বড় বড় 3খানা করে কামান, এর পেছনের দিকে রাজবাড়ির একটা গেট আছে, ফোর্ট আছে। ফোর্ট আমি নিয়ে যাবো আপনাদেরকে এখনই। ওই ফোর্টের ওপাশে একটা টিলার উপরে পরপর ডিসপ্লেকে 3টে কামানকে সাজানো হবে। উপর দিকে 2টো ব্ল্যাঙ্ক ফায়ার সাইড ফায়ারিং হবে। এখানে কামান 3টে কামান ফায়ারিং হওয়ার সঙ্গে সঙ্গে তোপের আওয়াজ বিষ্ণুপুর এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেখানে যেখানে পৌঁছাবে, প্রত্যেকটা দুর্গা মণ্ডপে অষ্টমীর পুজোটা শুরু হয়ে যাবে। এই তোপধ্বনিটা দেখার লাগে প্রত্যেকটা বছর হাজার হাজার মানুষ উপস্থিত, এমনকি প্রশাসন পর্যন্ত নামাতে হয়। আর এই মাকে দর্শন করবার লেগে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব 1880 সালে এই বিষ্ণুপুরে এসেছিলেন। আর ওই যে 2টো ছবি দেখতে পাচ্ছেন, বাঁ দিকে কিন্তু ধুতি পাঞ্জাবির উপর দাঁড়িয়ে আছে, তলাদের সালটা দিয়ে আছে দেখুন 1983। ওইটা দেখে আমি দেখেছি, বা আমার বয়সের সমবেশী লোক অনেকেই হয়তো দেখতে পাবেন। ওনার ছেলে সলিল সিংহ ঠাকুর এই করোনা সভাতে মারা গেলেন। ওনার স্ত্রী ওনার আবার ছেলে পেছনের দিকে এখনো বসবাস করছে। আর এই যে কামানটা দেখতে পাচ্ছেন, সামনে যখন একটা কালো রঙের কামান দেখতে পাচ্ছেন, এই কামানটি কিন্তু অ্যাক্টিভ। এইরকম কামান ওনাদের বাড়ির মধ্যে আরো 2টো আছে। এরকম 3খানা করে কামান প্রত্যেক বছর গেটের বাইরে নিয়ে যাবো, ফোর্টের পাশে নিয়ে গিয়ে বাজিটা ফাটে, তারপরেই সন্ধি পূজা স্টার্ট হয়। তারপরে হ্যাঁ, যদি আসেন এই কামানগুলো অবশ্যই এইরকম 3টে করে কামান ফায়ারিং হওয়ার সঙ্গে সঙ্গে তবেই তোমার অষ্টমী পুজোটা শুরু হয়ে যাবে সমস্ত মণ্ডপে। আর এখানে ম্যাক্সিমাম যে দুর্গা পূজাটা না, আমরা দুর্গা পূজারও 15 দিন আগের থেকে শুরু হয়ে যায়, গীতা অষ্টমী থেকে। ওই যে এক একটা পেছনে যে চৌদানের মতন আছে, এখানে নাম আছে, ছোট ঠাকুরানি, বড় ঠাকুরানি, মেজো ঠাকুরানি, প্রত্যেকটা গেটে এক একটা পটে পুজো করায়। কখনো লক্ষ্মী রূপে, কখনো সরস্বতী। পটচিত্রগুলি বিসর্জন করানি, ঘটগুলিকে বিসর্জন করা, পুজোটা খুব কাজ। এখানে এরকমই একটা গল্প আছে যে যখন মহারাজা জগৎমল্ল রাজত্ব করছে না, এখানে রাজ্যটা ছিল পদ্মনপুর। এই কতুলপুর থেকে 32 কিলোমিটার দূরে একটা পদ্মনপুর গ্রাম আছে, সেখানে এনাদের রাজ্যটা ছিল। মহারাজা জগৎমল্ল যখন রাজত্ব করতেন, তখন প্রায় সময় বিষ্ণুপুরে আমরা শিকারে আসতেন। একদিন শিকারের অন্বেষণে এসেছে, একটা সন্ধ্যার সময়টা হরিণটা চোখের সামনে অদৃশ্য হয়েছে। আবার কিছুটা এগিয়ে দেখছেন একটা গাছের তলায় এক রমণী বসে আছে। তখন রমণী যখন পরিচয় যাইতে না, তখন রমণী অদৃশ্য একটা দৈব বাণী আসে। তখন বলছে, মা, আমি মা মৃন্ময়ী দেবী, আমার প্রতিমূর্তি এখানে গাছের তলাতে রাখা আছে, তুমি নিজে স্থাপন করো এবং তোমার রাজ্যকে এখানে স্থান আমি রক্ষা করার দায়িত্ব লো। মায়ের এই প্রত্যাদেশ পাওয়ার পর 997 খ্রিস্টাব্দে মহারাজা জগৎমল্ল এখানে স্থাপন করে। আর এখানে এই তারপর থেকে ওনার রাজ্যকে স্থানান্তরিত হয়। তা সেই গাছেরই কিছু অংশ এটা। কামানটা ওইটা 350, ছোটটা 220। আর এই বগুড়া পেঁচা আছে 150 টাকা, এই পেঁচা 450, এটা 300।
যে ধরনের একটা বোর্ড লেখা আছে, আগে এদিকে সমস্ত যাতায়াত করা হতো, এখন বর্তমানে এই সাইডে আরেকটা রাস্তা যাওয়ার পরে বিনা অনুমোদিত প্রবেশ নিতে ভিতরে যে বাড়িগুলো আছে কিছু অবস্থিত যে ঘনতা, এই ভিতরে বাড়িগুলোতে এখনো মডেলের বংশধর, মানে এখানে রাজরাজাদের বংশধররা এখনো এখানে বসবাস করছে। হ্যাঁ, আর এই দিকটা তো পরিষ্কার দেখাচ্ছি আপনাকে, স্কিন কালারের বাড়ি, স্কিন কালার যে বাড়িগুলো আছে এগুলাতে এখন এখানটাতে দাঁড়িয়ে আছেন। এইখানটা হচ্ছে পরীক্ষা, এই এলাকাটার নাম হচ্ছে আমরা গড় দরজা। বিষ্ণুপুরে আপনি এলে যাকে জিজ্ঞাসা করুন গড় দরজা বলে এই জায়গাটাকে আপনাকে আগে রাখবেন, এটা হচ্ছে গড় দরজা। আর আপনি যার উপর দাঁড়িয়েছে এটা হচ্ছে পরীক্ষা, যে আগে বলতে হ্যাঁ পরীক্ষা ছিল, ওইটা হচ্ছে গেট মনে হয়, ওটা হচ্ছে দুটো, ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট। এই গেট থেকে ওই গেট পর্যন্ত একটা কাঠের ব্রিজ ছিল, সময় মতো আমরা তুলে নেওয়া যেত, আবার মেলাও যেত। আর এটা হচ্ছে রাজবাড়ি দোকান মেন এন্ট্রান্স, রাজবাড়ি ফোর্ট। এটা 1700 খ্রিস্টাব্দে আর এর হাইট আছে সমান হাইটটা, দুটো বন্ধু দিয়ে পার রাখতো। পরীক্ষার উপর যদি কোনো সত্যপক্ষ আসতো ওরা সেই কামানের গোলা দিয়ে বন্দুক করে যাত্রা করতে পারতো। আর পরীক্ষা পেরিয়ে যদি কোনো সত্যপক্ষ ঢুকে যেত না, অ্যাঙ্গেল গুলো দেখুন এমন ভাবে বাঁকা বাঁকা করা আছে, ভিতর থেকে গুলি করলে আমরা গায়ে লেগে আপনি গুলি করে রাখবেন। আর এগুলো আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মধ্যে টিচ দিয়ে যাওয়া যেত, তাই তো? আমি দেখুন, তারপর আমি দেখাচ্ছি। ওই এর ভেতর থেকে এমন ভাবে করো, এই নিচটা, এটা দেখুন নিচে যাবার একটি রাস্তা। ও এর ভেতর দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ ওটা নিচে যাওয়ার রাস্তা আছে। আর অ্যাঙ্গেল গুলো আছে দেখুন, প্রত্যেকটা অ্যাঙ্গেল বাঁকা বাঁকা, বাঁকা, মানে গুলি করলে সোজা লাগবে না। আর এটা যে হাইটটা দোতলা সমান হাইট, আর এই যে পাথরটা দিয়েছে না, হ্যাঁ এটা এই ছেলের মেইন চাবি, এটাকে বলতে কি স্টোন। এইটার উপরে কিন্তু পুরো আটটা কিন্তু রেখে গেছে, এটা কোথায় না পুরো আটটা কিন্তু হালকা, আচ্ছা পড়ে যাবে, ওটা হচ্ছে মেইন চাবি আর কি, মেইন চাবি খেলানো। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন স্যার, এই মন্দিরটার নাম আছে আপনার রাধা লালজির মন্দির, রাধা লালজি। আর এই মন্দিরটা কিন্তু টেরাকোটার মধ্যে নেই, পুরো ল্যাটেরাইট পাথরের মন্দির। বাংলা যেমন চারতলা মাটির বাড়ি হয়, যেমন বাংলার চালার করে একটি রত্ন একটি চুড়ো বিশিষ্ট, সেই মন্দিরের সামনে একটা চৌধুরীর নাট মন্দির আছে, আর মাঝে একটা তুলসী মন্দির আছে। আর এর ঠিক পূর্ব দিকটা আছে আপনার রন্ধনশালা, ঠাকুরের ভোগ রান্নার। ওইখানে মন্দিরে যেমন রন্ধনশালা আছে, এখানে রন্ধনশালা। আর এই মন্দিরটা আমরা 1658 সালে বীরসিংহ এই মন্দির স্থাপন করা। আমি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ 1600 কত বললেন? এটা 1658 সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছে। এই মন্দিরটা এখন রিপেয়ারের কাজ চলছে আর কি, কেমিক্যাল দিয়ে ওয়াশ করা আছে যাতে এই শ্যাওলাগুলোকে তুলে দেয়। এই হচ্ছে মন্দিরের গেট। আর দেখতেই পাচ্ছ, তোমাদেরকে গাইস দেখানোর জন্য আমরা কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। দাঁড়া বোঝাচ্ছে মন্দিরটা দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে তোমাদেরকে একটু জায়গাটা দেখাচ্ছি। আমরা আগে বললাম রাধালালির মন্দির। এই মন্দিরে এরকম একটা গল্প আছে যে যখন বীরসিংহ রাজত্ব করতেন না, তখন একতলা করে প্রসাদ সাজিয়ে না রাজবাড়িতে পাঠাতো। একদিন প্রসাদ সেবন করতে করতে বীরসিংহদেব একটা তামাকের গন্ধ অনুভব করেন, যেটা অম্বল তামাকের কথাটা আগেই বললাম আপনাদেরকে। সেই গন্ধটা অনুভব করার ফলে এখানে পূজারীকে এখান থেকে বীরসিংহদেব ডেকে পাঠায়। সে পূজারীকে জিজ্ঞাসা করে, আচ্ছা প্রসাদের তার রাধালালজির প্রসাদের মধ্যে কেন তামাকের গন্ধ পাচ্ছি? তখন পূজারী ইয়ার্কি করে বলে ফেললেন যে আমরা রাধালালজি বলে আপনার তামাক খান, তা আপনি তামাকের গন্ধ পাচ্ছেন। তখন বীরসিংহদেব কিন্তু প্রচণ্ড রেগে যায়, বলে আমার ঠাকুর নামে বদনাম দিচ্ছে, আমি যে নেশাগ্রস্ত করে আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি দিতে না পারেন তাহলে আমার ঠাকুর স্বামী কিন্তু আপনাকে আমি হত্যা করে দেবো। তারপর দিনে প্রহরীকে এমন একটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই পূজারী যেহেতু আমরা বদনাম দিয়েছি যে ঠাকুর মানে নেশাগ্রস্ত করে, যদি উনি প্রমাণ দিতে না পারে যেন ওরা আমার রাধালালজির সামনে যেন ওনাকে হত্যা করা হয়। তখন পূজারী কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন রাধালালজির পায়ে জড়িয়ে ধরে কাঁটাটাকে, তারপরে আমি হাত না ধুয়ে দিয়ে দিয়েছি, আমাকে রক্ষা করো। তখন সে এই পূজারীকে রক্ষা করার লেগে এই মন্দিরের গর্ভগৃহের ভিতরটা থেকে একটা গড়গড় করে আওয়াজ দিচ্ছে, সমস্ত গর্ভগৃহটা ধোঁয়ায় ভরে যায়। আজও এখানে বছরের একটা দিন এই সমস্ত মূর্তির সামনে সেই অম্বরী তামাক সেজে পুজোর পরে যে অন্নকূট হয় না, সেই অন্নকূটের দিনে সেই অম্বরী তামাক সেজে দেওয়ার প্রচলন আছে। এই সমস্ত মূর্তিগুলা শহরের মাঝে, যেখানে রাস উৎসবটা হচ্ছে কৃষ্ণগঞ্জ বলে জায়গা আছে, সেখানে এক একটা মন্দিরে 2 জোড়া 3 জোড়া করে মূর্তি আছে। সেখানে টাইমে খোলা হয়, টাইমে বন্ধ করা হয়, প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, আর বছরের একটা দিন উল্টো রথটা কিছুক্ষণ একটা বিখ্যাত হতো, এই যে বেরিয়ে গেল উল্টা রথটার দিনে সমস্ত এক এক জোড়া মূর্তির পেছনে 1 কিলো 1.5 কিলো করে সোনার গহনা করে সারা ধরে বিষ্ণুপুর পরিক্রমা করবে, চন্দননগর থেকে সমস্ত লাইট এরকম একটা গল্প আছে আপনার। এই পাশটা রন্ধনশালা, কুয়া, আর এই দিকটায় হচ্ছে আমাদের জায়গা, আর এই পাশটা হচ্ছে মন্দির।
এই তল্লাটটাকে স্যার বলা হচ্ছে গড় দরজা। এই দরজাটা, এটাকে গড় দরজা? এটা রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যে সমস্ত। তো আজকে বৃষ্টির মধ্যে তো আমরা তোমাদেরকে বিষ্ণুপুর ভ্রমণে বেরিয়ে দেখাচ্ছিলাম, তো দেখাতে দেখাতে এই মন্দিরের এখানে এসে এমন একটা বৃষ্টি হলো, আমরা দাঁড়িয়ে পুরো ভিজে পুড়েই গেলাম মোটামুটি। তো এখন আছে দুটো জায়গায় আরো যাব, আর এখানকার যে মানে শাড়ি বিখ্যাত, সেই শাড়ি কিভাবে মানে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইটুকুনি জায়গা দেখাবো, তারপরে আমরা আজকের ব্লগটা শেষ করে আমাদের গন্তব্যস্থলের দিকে যাবো। আচ্ছা, এই যে দর্শন তোমাকে একবার দেখি দেন, এই যে দর্শন করছেন, আচ্ছা এই যে দর্শন করলেন, এই হচ্ছে মা ছিন্নমস্তা। এইটা কিন্তু কোনো মল্ল রাজাদের সঙ্গে সঙ্গ নেই। এই যে ট্যাটুটা দেখতে পাচ্ছেন, মেদিনীপুরের একজন ধনী ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র বই 1973 সালে মা ছিন্নমস্তা স্থাপন করে। তো ছিন্নমস্তির শিলামূর্তিটা না কিন্তু বেশ পুরনো মূর্তি। এই মূর্তিটার পেছনের দিকে 1 কিলোমিটার পেছনে একটা সাধুর আশ্রম আছে, ওই যে মৌনী বাবার আশ্রম, ত্রিশূল দিয়ে দাঁড়িয়ে আছে, ওই মৌনী বাবারই শিষ্য ছিলেন কৃষ্ণচন্দ্র বই। এখানে লেখা আছে বামা খেপার ভৈর মাতার সামনে আদেশ পাওয়ার পর মা ছিন্নমস্তাকে 1973 সালে স্থাপন করে। তো ছিন্নমস্তার ব্যাপারটা এরকম যে মা দুর্গা যে মহাদেব থেকে 10টা রূপ ধারণ করে রেখেছিলেন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ধূমাবতী, বগলা, কমলা, মাতঙ্গিনী, 10 মহাপীঠের একটা রূপ হচ্ছে মা ছিন্নমস্তা। মায়ের দুপা দেখতেন ডাকিনী এবং যোগিনী, নিজের মুন্ডু ছেলেকে রক্তপান করছে, মা একটা রক্তপান করছে, মায়ের পায়ের তলায় যিনি আছেন তিনি একটি কামদেব এবং রথিক প্রকৃতি গুরু মায়ের রাগটাকে দমন করেছে। এই চিহ্ন হচ্ছে রাহুর দেবী, যাদের রাহুটাও উপর ব্যাপার থাকে না, যদি কেউ শনিবার কি মঙ্গলবার কি অমাবস্যার দিনে এসে মা ছিন্নমস্তাকে নিয়মিত পুজো করে যান, তারা রাহুর কাছ থেকে তার নিস্তার পায় যায়। কিন্তু হচ্ছে রাহুর দেবী, যেখানে শনিবার, মঙ্গলবার, অমাবস্যার দিনে না ভীষণ লোকাল মানুষের ভিড়টা বেড়ে যায়। দেখো এটা হচ্ছে কামান, 12.5 ফুট কামান। আচ্ছা এবার একটু বলুন। হ্যাঁ, এই যে কামানটা দেখতে পাচ্ছেন স্যার, এই কামানটা আছে বিষ্ণুপুরের সব থেকে নাম করা কামান হচ্ছে দলমাদল কামান। অ্যাকচুয়ালি কামানটার নাম হচ্ছে আপনার দলমর্ধন, দলমর্ধন থেকে অপবংশজ দলমাদল কামান। দল কথাটার অর্থ হচ্ছে শত্রু, আর মর্ধন কথায় বিনাশ, শত্রু থেকে বিনাশ করবার কামান। 1565 বীর হাম্বির, যিনি রাজপঞ্চের মানছেন, বীর হাম্বির যখন সিংহাসনে বসেন তখন নিজের মল্লবাসীকে সুরক্ষিত দেওয়ার লেগে তিনি বেশ কয়েকটা কামান তৈরি করেন, তার একটা নিদর্শন স্বরূপ রাখা আছে। এই যে কামানটার যে দুর্গটা দেখতে পাচ্ছেন মানে 12.5 ফুট, আর মুখটা যে আপনার ব্যাসটা আছে আপনার 1 ফুট। ওই যে গায়ে দাগগুলি দেখতে পাচ্ছেন, 63টি লোহার রিংকে প্যাটাই করে করে কামানটি তৈরি করা হয়। জনার্দন কর্মকার নামে একজন বিখ্যাত শিল্পী এই কামানটি তৈরি করে। এটি ওজন হচ্ছে আপনার 300 মণ, অর্থাৎ 112 কুইন্টালের কাছাকাছি ওজন আছে। তখনকার আমলে কামানটি খরচা ছিল প্রায় 1 লক্ষ টাকার মতো। অতীতে আছে 1742 সালে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বিষ্ণুজন বর্গী আক্রমণ হয় নাকি ভগবান মদন মোহন এই সমস্ত কামান দিয়ে বর্গীদেরকে তাড়িয়েছিল। বর্তমানে কেবল দর্শনার্থী হিসেবে রাখা আছে, একবারই ব্যবহার করেছিল 1742 সালে। আর এই যে লেখা আছে 1919 সালে, এই যে দেখতে পাচ্ছেন 1919 সাল, আজ থেকে 105 বছর আগে ব্রিটিশরা কামানটিকে এনেছে স্ট্যান্ড করে না। কামানটির রাজবাড়ির যে ফোর্টটা দেখে নেন, ফোর্টের সাইডে কামান ছিল। 1919 সালে কামানটিকে স্ট্যান্ড করা হয়। কামানের গোলা বারু সব সামনে দিকে পড়ে, গাদা কামান। আর এই সিমেন্টের এই উপরটা যে ফুটোটা আছে, আর এখনো কতটা আছে, এখানে আগুন পড়ানোর সঙ্গে সঙ্গে এটা 5 থেকে 6 কিলোমিটার গড়েছিলে শত্রুদেরকে শেষ হতে পারত। জনার্দন কর্মকার যে 3টা কামান তৈরি করেন নিজের হাতে, তার একটা দেখতে পাচ্ছেন দলমাদল কামান বিষ্ণুপুরে, যেটি আছে দলমাদল কামান। আরেকটি দেবেন আছে মুর্শিদাবাদ আছে জাহান প্রথা কামান, আরেকটি আপনার বাংলাদেশের ঢাকাতে আছে আপনার খালেকা কামান। এই 3টা কামানের যে জনার্দনের নিজের হাতে তৈরি, ওনার কামানের মধ্যে এমনই বৈশিষ্ট্য যেন আজও পর্যন্ত কামানটির মধ্যে কোনো রাগ পানি, এত জল পাচ্ছে, রোদ পাচ্ছে, কুয়াশা পাচ্ছে, খোলা আকাশে পড়াচ্ছে, কখনো মেনটেন করতে আমরা দেখি নাই। আজও পর্যন্ত কামানটি কোনো রাগ পানি, এটা হচ্ছে কামানের মেন বৈশিষ্ট্য। যদি 20 বছর পরেও আপনারা ফিরে আসেন দেবেন এখানে সব সিল্কের শাড়িগুলো রয়েছে, এখানে বালুচুরি ছেলেদের এখানকার
স্বর্ণচুরি হচ্ছে ওই যেগুলো জরির কাজ থাকে। এটা বালুচরি। দেখো এখানে সব বালুচরি আর স্বর্ণচুরি সব কাজ হচ্ছে। শাড়িগুলো দেখো কি হচ্ছে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই কয়েকটা জায়গা চলছে এখানে সব মেশিন হাতে। তো আমরা যাচ্ছিলাম তো রানীগঞ্জ, তো তার মধ্যে এখানে গান্দুয়া, তো জায়গাটার নাম গান্দুয়া। এখানে ড্যাম রয়েছে ছোট, যেখানে তোমার জলাশয় এখানে স্টোরেজ করা। তো জায়গাটা কিরকম একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পেছনে জায়গাটা বুঝতেই পারছো। তো সামনেটাও দেখো একটু দেখাচ্ছি, একটু দেখাবো তোমাদেরকে। যেখানে লক গেট আছে এখানে, বাবা বিরাট সব লক গেট এখানে। ড্যামটা একটু দেখো সাইডটা। তোমাদেরকে এখন যে পাহাড়টা দেখা যেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, জুমিংটা একটু দেখো, আমি এত দূর থেকে তুলে নিলাম তোমাদের জন্য। এ দেখো মিষ্টু, টাটা করে দাও। ওই যে মিষ্টুরা উপরে দাঁড়িয়ে আছে ড্যামের। বলে এই তো তোমাদেরকে ড্যামটা দেখালাম, আর ড্যামের এখানটা বেশ ডাউন মতো রয়েছে, তোমাদের সামনেটা দেখায়, দেখতে পাচ্ছ। তো আমরা এগুলো দেখে এবার এখান থেকে আমরা নেক্সট বেরিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে।